রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকের সঙ্গে আবেগ জনজোয়ার পুষ্পবৃষ্টিকে সাক্ষী করে প্রচার সারলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রেয়া পাণ্ডে। 14 নম্বর ওয়ার্ডের এই র্যালিতে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডে, উপস্থিত ছিলেন 14 নম্বর ওয়ার্ডের পৌর পিতা অমল চক্রবর্তী সহ বহু তৃণমূলের নেতা নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ। রাস্তার দুধারে ছিল সাধারণ মানুষের ঢল, চোখে পড়ার মতো। আমরা চাই উনি জিতুক, আরো ভালো কাজ করুক, এলাকাবাসী উন্নয়ন হোক, এটাই সবাই চাই। শ্রেয়া পাণ্ডে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমাদের এইগুলো দেখে। শ্রেয়া পাণ্ডে আমাদের সেই ছোট মামুন, আমাদের সেই ছোট মামুন, বলতে পারি আমাদের কাছে মমতাদি ছিল, থাকবে, সারা জীবন থাকবে, জীবন থাকবে। সঙ্গে রাজ্যসভার সাংসদ একাধিকে যেরকম রাজ্যসভার অলঙ্কিত করছেন, সেরকম আজকে আপনার সঙ্গেও প্রচারে এসছেন। আজকে রাজ্যসভার সাংসদ নিশ্চয়ই, কিন্তু আজকে আমার স্কুল সিনিয়র রুক্মিণী মল্লিক, আপনাদের কোয়েল আমাকে সাপোর্ট করতে এখানে এসেছে এবং দীর্ঘ 22 বছরে তার এটা প্রথম ডেবিউ। সে কখনো কোনো পলিটিক্যাল প্রোগ্রাম বা উত্তর কলকাতার কোনো প্রোগ্রামে সে এরম ভাবে পার্টিসিপেট করেনি। তার রোড শো, তার এটা ফার্স্ট রোড শো, এবং আই থিঙ্ক কলকাতার মধ্যে একটাই রোড শো করছে। এবং আজকে ও আমাদের বাচ্চারা একসঙ্গে খেলে, স্কুলে পড়ে এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে আমার আর কোয়েলের কথা হয়। ও ডেফিনেটলি একটা সাকসেসফুল অ্যাক্টর, রাজ্যসভার সাংসদ নিশ্চয়ই, কিন্তু তার থেকেও বড় ও একটা ভালো মেয়ে আর আমার খুব ভালো বন্ধু। এসআইআর এর প্রভাব মানিকতলা বিধানসভায় কতটা পড়ছে, কি বলবেন? দেখুন, এসআইআরটা যারা করছে, ঈশ্বর তো আছে, বৃদ্ধ মানুষদের আর্তনাদ শুনছে। আমি মনে করি যে কোনো না কোনো জায়গায় তাদের বিচার হবে। তারা মানুষকে ভোটার লিস্ট থেকে ডিলিট করছে, শুনুন, ওপরওয়ালার মার তাদের উপর ঠিকই পড়বে। বৃদ্ধ মানুষরা বলছে আমাদের, জানিস আমার নামটা কেটে দিল, আমি 100 বছরের বাড়িতে থাকি। তো মোদি বাবু তো সূর্যপুত্র, কুন্তি আশীর্বাদ করেছিল এরকম ভাবে, মানে সূর্যদেব আশীর্বাদ করেছিল, উনি জন্মেছেন। উনি নিজেই বলেছেন যে উনি বায়োলজিক্যাল নয়। তো বাদ বাকি যারা বায়োলজিক্যালি এই পৃথিবীতে এসছে, বাচ্চার নাম আছে, তার মায়ের নাম নেই, তাহলে বাচ্চাটা এলো কোথা থেকে? তাহলে তারাও নিশ্চয়ই ঈশ্বর পুত্র। মানে ঈশ্বর ঈশ্বর করে এরকম ডেভিলদের মতো কাজ করার, রাবণের মতো কাজ করা, ঠিক আছে, হিসেব হবে, ওপরওয়ালার কাছে হিসেব হবে। আপনি আমার র্যালিটা একটু দেখবেন, যুবক যুবতী, বাচ্চা, ছোট কচি, মেজো সেজো, ছোট খোকা, বৃদ্ধ মহিলা, দিদা, সব থেকে হাইয়েস্ট বছর যদি উনি যখন দাঁড়িয়ে আছে ওনার 90 ইয়ার্স, এবং স্পেশাল লোক যারা ক্রাচ নিয়ে হেঁটেছে, যুব বাদেও সবাই হেঁটেছে, পুরো সমাজ হাঁটছে। আর আমি যুব তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি। যুবরা হাঁটবে না মানে? আমি তো যুব তৃণমূল কংগ্রেস থেকে ওঠা একজন ব্যক্তি, যুব নেত্রী। দিলীপ ঘোষ বলেছেন যাদের এসআইআর এর নাম বাদ গেছে তারা দেশদ্রোহী, কি বলবেন? দেখুন, আমি ওনার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, তার কারণ উনি যে ভাষায় কথা বলে, আমি ঠিক সেই ভাষাটা, মানে উনি যা বলেন আমি সেটাকে খুব একটা মানে কনসিডার করি না। উনি হয়তো নেতা, বড় নেতা হতে পারেন, কিন্তু ওনার মুখের ভাষা সভ্য সমাজের মতন। বিধানসভার জন্য কি প্রতিশ্রুতি রাখবেন? দেখুন, প্রথমেই ডেভেলপমেন্ট, এডুকেশন, মানুষের ডেভেলপমেন্ট, মানসিক ডেভেলপমেন্ট। এই যে লোকে বলে না যে আমাদের দেশে কাজ নেই, কাজ নেই, কাজ নেই, আপনাকে আমি প্রতিশ্রুতি দিলাম এবং আপনি আমাকে এই বুম ধরে কোয়েশ্চেন করবেন যে কত ধরনের কাজ এই মানিকতলা বিধানসভায় মানুষ করে আর করবে,
আর করতে চলেছে, আপনাকে আমি নাম্বার গুনে দেখিয়ে দেবো। এই যে বলে না মানুষ যে এখানে চাকরি নেই, কাজ নেই, এই নেই, ওই নেই, এই মেন্টালিটিটা থেকে মানুষকে বার করতে হবে। কেন যুব এরা যা হতে চায় তাই হতে পারে। যদি 40 বছরে কেউ জীবন শুরু করতে চায়, রোজগার শুরু করতে চায়, সে করতে পারে। যদি 50 বছরে কেউ ভাবে আজকে আমি একটা কাজ করব, সে যদি মন প্রাণ সবকিছু ফোকাসটা করে, ডিটারমাইন্ড হয়, হার্ড ওয়ার্কিং হয়, সে যে কোনো বয়সে যে কোনো কাজ করতে পারে। আমি বলছি না যে সে 50 বছরে পিটি উষার মতো দৌড়াবে, কিন্তু যে কোনো মানুষ যদি কোনো কাজ করতে চায়, তার চাই একটু সাহস, একটু সহযোগিতা, একটু সাহস, একটু সহযোগিতা, রাইট ডিরেকশনে একটা কাউন্সিলিং, তারপর সে কাজটা করতে পারে। আপনারা সাংবাদিক, আর এই যে আপনি, এটা ছোট মেয়ে, ও যে বুম ধরে দাঁড়িয়ে আছে, ওকে কি ছোটবেলায় 10 বছর বয়সে কেউ জিজ্ঞেস করেছে তুমি কি করবে? ও কি বলেছে ও সাংবাদিক হবে? তো আপনাকে তো শুধু একটাই ধরনের চাকরি আছে আর কোনো চাকরি নেই, এটা হতে পারে? আমি তো ইন্টেরিয়র ডিজাইন করতাম, আমি একদিন ভালো কোভিড হয়েছে কি করব, তো এই দেখলাম এটা শিখবো ওটা শিখবো, 3-4 রকমের জিনিস শিখলাম। এমন ভাবে শিখলাম যে মনে হয় চারটে জিনিস শিখেছি, চারটে জিনিসই এক্সেলেন্ট ভাবে শিখেছি।